হাজবেন্ড ধোকা দিল। প্রায় সময়ই কোনো না কোনোভাবে আমরা মেয়েরা এসব প্রতারণার শিকার হই। কত চেষ্টা করি হাজবেন্ডকে খুশি রাখতে, ওদের মনে ইচ্ছা মতন কাজ করতে, কিন্তু তারপরও ওরা খুশি হয় না। ওরা শুধু নিতেই চায়, দিতে চায় না। ওদেরকে দিলে অনেক ভালো, কিন্তু কিছু নিতে গেলে তখন আর ভালো থাকি না। তখন আমরা মেয়েরা খারাপ হয়ে যাই। আমরা মেয়েরা শুধু করেই যাই, বিনিময়ে কিছুই পাই না। ডাক্তার দেখাতে হবে এটা তো শিওর। ব্যাপারটা আমার কাছে একটু খটকাই লাগলো। আমি প্রতিদিন রান্না করার আগে এই কাজটা করে থাকি। এই কাজটা না করলে আমার কাছে ভালো লাগে না। মেয়েদের কষ্ট আসলে মেয়েরাই বোঝে, পুরুষ মানুষের কখনো মেয়েদের কষ্ট বুঝে না। দাঁত থাকতে তাতে মম দিতে অনেকেই জানে না। আমার হাতের ব্যথা এখন আগের থেকে কম আসে, কিন্তু ওই পানি ছাড়তে পারি না। পানি ছাড়লেই সমস্যা হয়। আমি তো ভয়েই থাকি কখন না বেশি ব্যথায় বিছানায় পড়ে যাই। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন সকাল 11টা বাজে। আজকে রবিবার। আজকে বাবুরাব্বু বাসায় আছে। তোমাদেরকে তো বলেছিলাম যে রবিবারে আমাকে উনি ডাক্তার দেখাবে। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বললাম, তুমি কি আজকে আমাকে ডাক্তার দেখাবে? তুমি বলেছিলে যে আজকে ডাক্তার দেখাবে। তো সে বলল, হ্যাঁ আমি তোমাকে ডাক্তার দেখাবো, তবে বিকালবেলা, এখন না। তখন আমি বললাম, এখন কি সমস্যা? এখন চলো ডাক্তার কাছে যাই। সে বলল তা নাকি কাজ আছে। ঘুম থেকে উঠে এসে বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে পড়ল। আজকে সকালে আমি ইচ্ছা করে নাস্তা বানাইনি, কারণ আমি নাস্তা বানাতে গেলে অনেক দেরি হয়ে যায়। তখন উনি বাসা থেকে বের হন না, ঘরেই থাকেন, আর তখন অনেক বেশি তারা বানানো শুরু করে দেন। এই কারণে আমি নাস্তা বানাইনি। তাছাড়া আমার হাতে অনেক ব্যথা, রুটি বানাতে গেলে আমার অনেক কষ্ট হয়ে যাবে। এই কারণে আর সে ঝামেলায় গেলাম না। বাবুরাবু সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখলো যে নাস্তা বানায়নি, তখনই উনি বলল যে পরোটা কিনে নিয়ে আসবেন। এই কথাটা শুনে আমি তো অবাক হয়ে গিয়েছি। সূর্য আজকে কোন দিকে উঠেছে যে উনি সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা খাওয়ার জন্য পাগল হয়ে যায়, চেঁচিয়ে শুরু করে দেয়, সে উনি বলতেছে পরোটা নিয়ে আসবে। ব্যাপারটা আমার কাছে একটু খটকাই লাগলো। যাই হোক, বাচ্চাদেরকে নিয়ে পরোটার ভাজি নিয়ে বাসায় আসলো। আসলে উনি বাসায় আসতো না। কালকে রাতে 5 কেজি পেঁয়াজ কিনেছিল। সেই পেঁয়াজগুলো কোন দোকানে রেখে এসেছিলো। তো এতগুলো পেঁয়াজ নিয়ে তো বাচ্চারা উঠতে পারবে না, এই কারণে উনি ওপরে উঠে পেঁয়াজগুলো দিয়ে গেলেন। উনি যাওয়ার সময় আমি আবার ওনাকে স্মরণ করে দিলাম যে আমাকে কিন্তু বিকালবেলা ডাক্তার কাছে নিয়ে যেতে হবে। উনি বলতেছে, তুমি তাড়াতাড়ি করে রান্না করে বাচ্চাটিকে খাইয়ে দাও, আমি বিকালবেলা তোমাকে ফোন দিলে তুমি নিচে নেমে আসবা। আমি বললাম ঠিক আছে। শান্তি মতো নাস্তা করবো তারও উপায় নেই। বাচ্চাকে দুধ খাওয়ানো লাগতেছে, মানে কি যে একটা অবস্থা আমার জানা না পুরা। আমার যেমন ক্ষুধায় অবস্থা খারাপ, জুনানেরও ঠিক একই অবস্থা। ওরও অনেক ক্ষুধা লেগেছে। যাক, ওকে কোলে নিয়ে আমি খেয়ে নিচ্ছি। খাবারটা খাচ্ছি আর ভাবতেছি, এই এতগুলো পরোটা এনেছে। মনে করো যে বাচ্চাদেরকে হোটেলে 2টা পরোটা খাইয়ে দিয়েছে, আর ওদের জন্য বাড়তি একটা করে পরোটা দিয়েছে, আর আমার জন্য এনেছে 4টা পরোটা। উনি কয়টা খেয়েছে তা আমি জানি না, তবে 2টা খেয়েছে এটা তো শিওর, আর সাদার জন্য একটা পরোটা। তো সব মিলিয়ে 12টা পরোটা তো হবেই। আমি সকালবেলা রুটি বানালে এই পরোটাগুলো টাকাটা সেভ হতো, আর এই ভাজিগুলোও কেনা লাগতো না। এই ভাজিগুলো দেখে মনে হচ্ছে 20 টাকা করে 40 টাকার ভাজি। তো এখানেও তো 40 টাকা খরচ হলো। তো সব মিলিয়ে কিন্তু 200 টাকার খরচ হয়ে গেছে প্রায়। উনিও ওখানে ভাজি দিয়ে খেয়েছেন। বাসায় কিন্তু ডিম ছিল। হ্যাঁ, আমার শরীর খারাপ ঠিক আছে, বাট উনি যদি আমাকে বলতো যে আমি সকালবেলা পরোটা আনবো, এত টাকা খরচ হবে, এই টাকাটা তুমি রাখো, তুমি আমাদের জন্য রুটি বানিয়ে দাও, এই টাকাটা তুমি সেভ করে রাখো, এটা বলে কি আমি করতাম না? অবশ্যই করতাম। আর এটা করলে 200 টাকা সেভ হইতো। আর তাছাড়া টাকা পাওয়ার নেশায় আমি আর ভালোভাবে কাজ করতাম, তখন শরীর খারাপটা অত বেশি গায়ে লাগতো না। কিন্তু না, উনি তো সেটা করবে না। উনি টাকা বাইরে দিবেন, কিন্তু নিজে ঘরে বকে দিবেন না। বুঝতে পারছো আপুরা, আমি যে কেন কষ্ট করি, আমি যে কেন ওনাকে বানিয়ে খাওয়াইনি, সেটা বুঝতে পারছো? কোনো লাভ নেই, ওনারে খাওয়াইয়া কোনো লাভ নেই। কারণ উনি আমাকে এতটুকু সাহায্য করেন, এতটুকু আমার প্রতি ওনার কোনো ফিলিংস দেখায় না। আমি যদি সকালবেলা কষ্ট করে নাস্তা বানিয়ে দিতাম, তাহলে উনি খেয়ে বের হয়ে যেতেন, আমাকে একটা টাকাও দিতেন না। বিশ্বাস করা পুরো একটা টাকাও আমাকে দিতেন না। কিন্তু বাইরে গিয়ে ঠিকই টাকাটা দিয়ে আসছেন। বাইরে ঠিকই তিনি 200 টাকা খরচ করে এসেছেন, সেই টাকাটা উনি আমাকে দিবেন না। উনি চান না আমার কাছে টাকা থাকুক, কারণ আমার কাছে টাকা থাকলে আমি এটা সেটা কিনি, সংসারের কাজে খরচ করি, বাচ্চাদের কাজে খরচ করি, যাই হোক আমার যেটা ভালো লাগে আমি সেটা কিনি। এটা উনি পছন্দ করেন না, উনি এটা চান না।
উনি চান যে সব কিছু উনি খরচ করবেন, যা যা লাগবে উনি এনে দিবেন, আমি কিছু আনতে পারবো না, আমি আনলেও না সমস্যা। উনি তো সব কিছু আনেন না, একটা আনে তো আরেকটা আনেন না, একটা করে তো আরেকটা করে না, আরও কত এক্সকিউজ, কত তালবাহানা, কত সময় লাগায়। এরকম করলে কি সংসার করা যায় বলো আপুরা? যারা গৃহস্থী সংসার চালায় ওরা তো জানে যে সংসারে কি লাগবে না লাগবে, ওরা তো সেটা বুঝে, তাই না? সব কিছু আর বলে কেউ নেওয়া যায়? আর সব কিছু বললেই কেউ নিয়ে এনে দেয়? দেয় না। একটা সংসার করতে গেলে যে কত কিছু লাগে আপুরা, তোমরা তো জানো। তো এত কিছু কি একটা পুরুষ মানুষ বুঝতে পারে? যদি বুঝতে পারতো তাহলে এরকম করতো না যে না, ওর কাছে টাকা থাকলে ও সংসার কাজে খরচ করবে, ভালো হোক খারাপ হোক সেটা আমার ঘরেই থাকবে, বাইরের মানুষকে দিয়ে আমার কী লাভ? সেটা তো আমার ঘরে থাকতেছে না, সেটা তো আমার কাছে আসতেছে না, তাই না? এখন রান্না করব, তাই রান্না করার আগে চুলার আশপাশে চারপাশে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমি প্রতিদিন রান্না করার আগে এই কাজটা করে থাকি। এই কাজটা না করলে আমার কাছে ভালো লাগে না। তাছাড়া অনেক সময় দেখা যায় যে রান্না করার পরে আর এই কাজটা করা হয় না, অন্য কাজে চলে যাই। আবার রান্না করার পরে হাতও দেওয়া যায় না, সেক্ষেত্রে গরম সেক লাগার সম্ভাবনা থাকে। এই কারণে এই কাজটা আগে করে ফেলার চেষ্টা করি। রান্না করার পরেও খুব বেশি দাগ টাগ হয় না, তো সেগুলো সহজেই মুছে নেওয়া যায়। এই দেখো আমার হাতে ব্যথা, আর আমি এগুলো কী করতেছি। মানে এই কাজগুলো না করলে আমার শান্তি হয় না, হাতে ব্যথা হোক যাই হোক এগুলো আমি করবই। মানে এটা না করে আমি শান্তি পাই না। আমরা গৃহিণীরা আসলে এরকমই, গোছানো কাজ না করলে আমরা শান্তি পাই না। যে যাই বলুক না কেন আমরা এটা করবই, এটা আমাদেরকে করতেই হবে। এটা করা থেকে আমাদেরকে কেউ আটকাতে পারবে না। আসলে করতে করতে অভ্যস্ত হয়ে যায়, তো তাই না করলে ভালো লাগে না। এটা আসলে আমাদের সব মেয়েদের বেলাই হয়। বাবুরাবু আমাকে বকে, তুমি এগুলো কেন করো? রান্নাবান্না শেষ করে, সব কাজ শেষ করে তারপরে করো। তারপরে যখন রান্নাবান্নার কাজ শেষ করে করতে যাই তখন বলে এগুলো বাদ দাও, বাচ্চাদেরকে খাও তারপরে করো। বাচ্চাদেরকে খাওয়ার পর যখন করতে যাই তখন বলে তুমি খেয়ে নাও তারপরে করো। আমি খাওয়ার পরে তো আর কাজ করতে পারি না, খাওয়ার পরে কি আর কাজ করা যায়? তখন শরীর কাহিল হয়ে যায়, তখন আর এসব কাজ করা যায় না। মেয়েদের কষ্ট আসলে মেয়েরাই বুঝে, পুরুষ মানুষের কখনো মেয়েদের কষ্ট বুঝে না। ওরা শুধু ওদের সুযোগ সুবিধা দেখে, মেয়ে মানুষের চাহিদা সুসুবিধা এগুলো দেখে না, এগুলো বুঝতেও চায় না। বিয়ে করেছে, কাজ করে খাওয়াবে, রান্না করে খাওয়াবে, কিসের শরীর খারাপ, কিসের চাওয়া পাওয়া, এগুলো কোনো দাম নেই। আচ্ছা পুরুষ মানুষের এরকম কেন? শুধু নিজেরটাই বুঝে, অন্যটা বুঝে না। যে মানুষ তাকে খাওয়ায়, তার সন্তানদের দেখাশোনা করে, তাকে মূল্যায়ন করে না, তাকে দাম দেয় না। আর যে মানুষরা তাকে বাস দেয়, তার সাথে খারাপ ব্যবহার করে, তার সাথে সম্পর্ক রাখতে চায় না, তাদেরকে মূল্যায়ন করে, ওদেরকে দাম দেয়। কিন্তু ঘরের যে মানুষটা তাকে কষ্ট করে খাওয়ায়, তার সন্তানদের দেখাশোনা করে, ওদেরকে মূল্য দেয় না, ওদেরকে দাম দেয় না। আসলে কি জানো, দাঁত থাকতে দাঁতে মমা দিতে অনেকেই জানে না, অনেকেই জানে না এটা। যখন দাঁত থাকে না তখন বুঝে যে এই দাঁতে কী মূল্য। আসলে আমার তো বাপের বাড়ি নেই, কোথাও যাই না, এই কারণে সেগুলো বুঝতে পারে না। আমি যদি আজকে বাপের বাড়ি গিয়ে মাসে পর মাস থাকতাম তাহলে সে বুঝতো যে একা থাকা কত কষ্ট, একটা সংসারে একটা মেয়েকে কতটা কাজ করতে হয়, এগুলো সে বুঝতো, কিছুটা হলেও বুঝতো। বাট আমার কপাল খারাপ, আমার যাওয়ার কোনো জায়গা নেই, তার কারণে সেগুলো করার সুযোগ পায়। আমার যে হাতে ব্যথা এটা কিন্তু আজকে থেকে না, যদি না হওয়ার পর থেকে হাতে ব্যথা। তাকে আমি সবসময় বলে আসতেছি যে আমার হাতে ব্যথা, হাতে ব্যথা। তবে আমি তাকে কখনো ডাক্তার দেখানোর জন্য জোর করিনি, বলতেছে আমার হাতে ব্যথা, আমাকে ওষুধ এনে খাও। তো সে কখনোই আমাকে ওষুধ এনে খাওয়ায়নি। মাঝে মধ্যে খুব বেশি ব্যথা হলে তখন বলতেছে যে নাপা খাও, নাপা এনে দিত, কিন্তু এছাড়া আর কোনো ওষুধ এনে খাওয়ায়নি। আমি ওনাকে চাপও দিতাম না যে সংসারে অনেক খরচ, তাছাড়া আমার ব্যথাটা খুব বেশি ছিল না যে অনেক ব্যথা সহ্য করা যাবে না। মাঝে মাঝে ব্যথা করতো, আবার করতো না, এই কারণে আসলে সেভাবে করে চাপ দেওয়া হয়নি। কিন্তু এখন এমন একটা অবস্থা হয়ে গিয়েছে যে এই ব্যথাটা সহ্য করা যাচ্ছে না, মানে সহন করার বাইরে চলে গিয়েছে। এখন যদি আমি ডাক্তার না দেখাই তাহলে আমার অনেক বড় সমস্যা হয়ে যাবে, তো সেটা আমি চাই না। আমি চাই আমার বাচ্চাদের টেক কেয়ার করতে, আমার বাচ্চাদেরকে মানুষ করতে। তো সেজন্য আমাকে সুস্থ থাকতে হবে, সুস্থ থাকাটা আমার জন্য খুব বেশি জরুরি। দেখি উনি আজকে কি করে। যদি আজকে ওনার কোনো রেসপন্স না পাই তাহলে আমি টাকা জমিয়ে ডাক্তার দেখাবো। ওনাকে আর কিছু বলবো না, ওনাকে আমার আর কিছু বলতে ইচ্ছা করে না। আমার প্রিয় লক্ষ্মী আপুরা, তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছো কিন্তু একটা লাইক করোনি, তারা প্লিজ এটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেক গুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে, তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু। অনেক আপুরে আমাকে কমেন্টস করে জিজ্ঞেস করে যে আমার হাতের কী অবস্থা। আমার হাতের ব্যথা এখন আগের থেকে কম আসে, কিন্তু ওই পানি ছানতে পারি না, পানি ছানলেই সমস্যা হয়।
মানে হাতে পানি লাগলে হাত জ্বালা করে, হাত ব্যথা করে। তো আমি আমার বাচ্চাদেরকে দিয়ে থালা বাসন ধোয়াই। মাঝখান দিয়ে আবার আমি একা ধুয়েছিলাম একদিন, কিন্তু আমার সমস্যা হয়ে যায়। থালা বাসন ধোয়ার পরে হাতে খুব ব্যথা করে, অনেক ব্যথা করে। আর বাচ্চাদেরকে খাবার খাওয়াই না। বাচ্চাদেরকে খাবার খাওয়াতে গেলে আমার অনেক কষ্ট হয়। কষ্ট করে শুধু সাদাকে খাওয়াই, তাও অনেক কষ্ট হয়। এখন তো আবার জুনানাকে খাওয়াতে হয়, মানে কষ্ট আরও বেশি বেড়ে যায়। আজকে করলা ভাজি করতেছি আর মিষ্টি কুমড়া তরকারি রান্না করতেছি। তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলতে হবে, বাচ্চাদেরকে খাবারটা খাইয়ে দিতে হবে। উনি আবার ফোনও করেছিল, জিজ্ঞেস করেছিল যে রান্নাবান্না হয়েছে কি না। আমি বললাম তুমি কোথায়? সে বলতেছে আমি কাজে আসি। তখন আমি বলতেছি তুমি চলে আসো, এখানে খাবারটা খেয়ে তারপর আমার সাথে বেরাও। উনি বলতেছে না না, তুমি রান্না করে বাচ্চাদের খাওয়াও, তারপর তোমাকে নিয়ে যাব, আমি ঘরে আসবো না। ওনার কথাবার্তাগুলো সুবিধা মনে হলো না। আল্লাহ জানে আজকে উনি আমাকে ডাক্তার কাছে নিয়ে যাবে কি না, নাকি আবার ধোকা দিবে। আমার আর ভালো লাগে না ওনার সাথে বাবা খেসাস করতে, আমার একটুও ভালো লাগে না। আমি চেষ্টা করতেছি টিউশনি পড়ানোর, কয়েকজনকে বলেও রেখেছি, যদি পায় তাহলে ওরা আমাকে জানাবে। আসলে কি, আমার ছেলের কাছে দুপুরে সকালবেলা আসতে ভালো হয়, সকালবেলা মেয়েদের ক্লাস হয়। সকালবেলা বলে দিলে হয়তো বা টিউশনি পাওয়া যেত, কারণ যে সময় আমি ছেলেকে নিয়ে স্কুলে যাই ও সময় পড়াবো। তাই সকালবেলা বাচ্চা যদি পড়তে চায় সেক্ষেত্রে আমি পড়াতে পারবো, কিন্তু দুপুরবেলা যারা ক্লাস করে তাদেরকে তো পড়াতে পারবো না। বিশেষ করে ছেলে বাচ্চাদের তো পড়াতে পারবো না। পড়ালে মেয়ে বাচ্চাকেই পড়াতে হবে, তাও যদি স্কুলের হয়। আর যদি স্কুলের বাইরে হয় তাহলে ছেলে মেয়ে দুজনকেই পড়াতে পারবো, কারণ সবার স্কুলের টাইম তো আর এক না। দেখি কি করা যায়, যদি টিউশনি না পাই তাহলে টাকা জমিয়ে কয়েকটা থ্রি পিস কিনে ফেলবো। স্কুলে তো অনেক মহিলারা আসে, তো ওদের কাছে থ্রি পিস বিক্রি করবো। দেখেছিলাম একটা মহিলাকে থ্রি পিস বিক্রি করতে, এক ব্যাগ ভর্তি থ্রি পিস নিয়ে এসেছিল। তো দেখলাম ভালোই কয়েকজন কিনতেছে। তো আমার আসলে খুব বেশি লাভের দরকার নেই, একটুখানি লাভে আমি যদি কয়েকটা থ্রি পিস বিক্রি করতে পারি তাহলেই হবে। অনলাইনে সেল করবো না, অনলাইনে অনেক ভেজাল, অনেক সমস্যা পোহাতে হয়। তবে হ্যাঁ, যারা আমার পার্মানেন্ট সাবস্ক্রাইবার, যারা আমার কাছ থেকে কিনতে চায় ওদের হিসাব আলাদা, কিন্তু এমনি আমি অনলাইনে কোনো থ্রি পিস বিক্রি করবো না। দেখেছো কতগুলো পেঁয়াজ কিনে এনে রেখেছে, এই পেঁয়াজে রাখবো, আমার কাছে সেই জায়গাটা নেই। পেঁয়াজ রাখার জন্য একটা ঝুড়ি কিনতে হবে। আসলে উনি তো কখনো এতগুলো পেঁয়াজ আনেন না, অল্প করে আনেন, যার কারণে এই সমস্যাটা হয়নি। অনেক বলার পরে চা পাতিটা কিনে নিয়ে এসেছি। চা পাতি উনি আনতেই চায় না, ওনার কাছে যে কতবার বলতে হয়। প্রায় সময় আমিই কিনে নেই, কে যাবে ওনার সাথে খেসাখেসি করতে। আমার আর ভালো লাগে না এসব। একটু চা খাই, এটাও ওনার সহ্য হয় না। মানে উনি চায় যে আমি বাড়তি কোনো কিছুই না খাই, জাস্ট কোনো রকমে শাক লতা পাতা দিয়ে চলি। হ্যাঁ চললাম, কতদিন চলবো বলো আপুরা, কতদিন চলবো? আমিও তো মানুষ, আমারও তো ইচ্ছা করে একটু ভালো মন্দ খাবার খেতে, বাচ্চাদেরও তো ইচ্ছা করে ভালো মন্দ খাবার খেতে। এই জিনিসটা উনি বুঝে না। ওনার কাছে যে টাকা নেই তা কিন্তু নয়, টাকা আছে, কিন্তু উনি এই কাজে এই টাকাগুলো খরচ করতে চান না। চা খেতে খেতে বিকাল হয়ে গেল, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু ওনার কোনো খবর নেই। আমি তো আগে বুঝেছিলাম ডাল মে কুছ কালা হ্যায়। ওনাকে ফোন দিয়েছিলাম, কিন্তু ওনার কোনো রেসপন্স নেই। এই দেখো 7:10 বাজে, তারপরও ওনার কোনো খবর নেই। আসলে উনি আমাকে নিয়ে যেতে চান না। উনি এসব কাজ করেছেন আমি যাতে ওনার সাথে ঝামেলা না করি, ওনাকে বাসা থেকে বেরোতে দেই। তাছাড়া উনি যদি আজকে আমাকে ডাক্তার কাছে না নিয়ে যেত তাহলে আমি রান্না করতাম না, ওনারা অনেক সমস্যা হয়ে যেত। এই কারণে উনি এসে ফোন দিয়ে রেখেছে, বুঝতে পেরেছে আপুরা? কালকে জানের ইংলিশ পরীক্ষা, তাই আজকে ওর পরীক্ষা নিচ্ছি। সব লেখা শেখানো হয়ে গিয়েছে, এখন শুধু পরীক্ষা নিতেছি। এখানে শেষ না, তাহলে এখান থেকে কি এখানে আসবে না ওখানে যাবে? হ্যাঁ, বাসায় পরীক্ষা নেওয়াতে অনেক সুবিধা হয়েছে, অনেক ভুল ত্রুটি ধরতে পারতেছি। বাচ্চারা যে ক্লাসে পরীক্ষা দিতে গেলে কী সব ভুল করে সেগুলো আসে বাসায় পরীক্ষা না নিলে বোঝা যায় না। পাড়া জিনিসটা, সহজ জিনিসটা ভুল করে দেয়। বাসায় পরীক্ষা নিলে সেই ভুলগুলো কিছুটা হলেও ওরা বুঝতে পারে। তাতে শেষ করো, পরীক্ষার সময় মাত্র 2.5 ঘন্টা, 2.5 ঘন্টার মধ্যে লেখা শেষ করতে হবে। লেখো। হাজবেন্ড ধোকা দিল। প্রায় সময়ই কোনো না কোনোভাবে আমরা মেয়েরা এসব প্রতারণার শিকার হই। কত চেষ্টা করি হাজবেন্ডকে খুশি রাখতে, ওদের মনে ইচ্ছে মতন কাজ করতে, কিন্তু তারপরও ওরা খুশি হয় না। ওরা শুধু নিতেই চায়, দিতে চায় না। ওদেরকে দিলে অনেক ভালো, কিন্তু কিছু নিতে গেলে তখন আর ভালো থাকি না। তখন আমরা মেয়েরা খারাপ হয়ে যাই, আমাদের অনেক চাহিদা, আমাদের অনেক কিছু লাগে। তখন ওনাদের নানা রকম তালবাহানা শুরু হয়ে যায়। ঘরের কাজ করি, কষ্ট করি, পরিশ্রম করি, এগুলো ওদের গায়ে লাগে না। এইসব আসলে ওদের কাছে কোনো কাজই মনে হয় না। এই যে আমার হাতে ব্যথা, আমার এই হাতে ব্যথা নিয়ে আমি কষ্ট করে বাথরুম ধুয়েছি, ঘর মুছেছি, তারপরে কমোডও ধুয়েছি। কমোড ধুতে তো আমার অনেক কষ্ট হয়েছে, আমার এই হাত দুইটা ব্যথা হয়ে গিয়েছে। বাথরুম ধুতে আমার এত বেশি কষ্ট হয়নি,
কমর ধুতে আমার যে বেশি কষ্ট হয়েছে, আমি কমর ধুতেই পারছিলাম না, এত শক্ত, মানে মানে ওই লাঠিটা দিয়ে যে চাপ দিব সেই শক্তিটা আমার ছিল না। মাঝখানে ভেবেছিলাম জায়ানকে বলবো, পরে ভাবলাম ওরা তো এগুলো বুঝে না, তাছাড়া এই কাজ করতে হলে তো শক্তি লাগবে, সেই শক্তি তো ওদের নেই। তাই অনেক কষ্ট করে থেমে থেমে আমি কাজটা করেছিলাম। ওনাকে বলেছিলাম যে তুমি কমর ধুইও, আমার অনেক কষ্ট হয়, আমার হাতে ব্যথা করে, আমি করতে পারি না। উনি কিছু বলেনি, কিন্তু আমি জানি উনি কখনোই কমর ধুবে না, আর ধুলেও সেটা অনেক কাহিনী করে, অনেক পরে হারপিক দিবে না, হারপিক ছাড়া কমর দিয়ে ফেলবে, বুঝতে পারছো আপনারা? মানে এতটাই অলস উনি। তারপর আর কই এই যে কই এটা তো এখানে ছিল। আল্লাহ, আর কোথায়? লেখো নাই তো, দেখো নাই যে আরেকটা বাকি আছে, লেখো নাই। অনেক সময় বলবে তুমি হারপি দিয়ে রাখো, আমি সে ধুয়ে দিব। পরবর্তীতে উনি আসলে অনেক কাহিনী করে, অনেক সময় ধোয়ও না। সব সময় উনি আমাকে ঠকায়, সব সময় ওনার কাছে আমি প্রতারিত হই। কিছু চাইলেই এরকম করে, বলে দিব দিব, অনেক ঘুরায়, তারপর লাস্টে সেই জিনিসটা আর দেয় না, আর দিলেও সেটার জন্য অনেক কথা শুনতে হয়। আমরা মেয়েরা শুধু করেই যাই, বিনিময়ে কিছুই পাই না। এই যে আমি ঘরে এতগুলো কাজ করলাম, কিছুটা হলেও তো কষ্ট করেছি, পরিশ্রম করেছি, তার বিনিময়ে ওনার কাছে কিচ্ছু পাইনি, একটু ভালো ব্যবহারটুকুও পাইনি। টাকা পয়সা দেওয়া তো দূরের থাক, একটু ভালো ব্যবহারটুকুও পাইনি। মানুষের হাজব্যান্ডরা দেখি বউদেরকে কত ভালোবাসে, কত কিছু দেয়, নাচেতে পেয়ে যায়, কিন্তু আমার কপালটা এতই খারাপ যে আমি ওনার কাছ থেকে কিছুই পাই না। উনি আসলে আমাকে টাটার কাছে নিয়ে যেতে চায় না, খরচের ভয়ে। টাটা দেখাতে তো কোনো সমস্যা নেই, কিন্তু টাটা যদি রিপোর্ট দেয় সেগুলো করতে তো অনেক খরচ হবে, এই কারণে আসলে উনি আমাকে নিয়ে যেতে চাচ্ছেন না। বাসায় এসে বলতেছে তুমি তো বলেছিলা হাতে ডাক্তার দেখাবে, হাতে ডাক্তার দেখাবো না আমি, তোমার সমস্যা গাইনি সমস্যা, তোমাকে আমি গাইনি ডাক্তার দেখাবো, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমাকে ডাক্তার দেখাবো না। আমি বললাম তুমি এই কথাটা আমাকে সকালবেলাই বলতা, তখন আমি চিন্তা করে দেখতাম। তুমি তো আমাকে সকালবেলা এরকম কিছুই বললা না, এখন তুমি আমাকে এসব কথা কেন বলতেছো? আমি তো বুঝতে পারছি যে তুমি আমাকে নিয়ে যাবো না, এই কারণে এসব কষ্ট দিতেছো, বুঝতে পারছো? পরে আর কিছু বলে না। তখন আমি রাগ করেই বললাম যে ঠিক আছে, আমি গাইনি ডাক্তার দেখাবো, তুমি আমাকে গাইনি ডাক্তার দেখাও। তোমার তো অনেক শখ টাকা খরচ করার, তো তুমি টাকা খরচ করো। ওখানে গেলে উনি বলবে যে অন্য ডাক্তার দেখাতে, ওনার কাছে এই রোগের চিকিৎসা নেই। তখন তোমার একটা শিক্ষা হবে, বন্ধু কথা শুনে লাফাচ্ছ না, বন্ধু কথাই শুনো, আমার কথা তোমাকে শুনতে হবে না। সেখানে তোমার এখানে 8 দিলাম, ঠিক আছে? 2 জায়গায় তুমি অ্যাস লেখো নাই, দেখাইতেছি। তোমার 100-তে মার্ক হচ্ছে 92, ঠিক আছে? 92 পাইছো, 8 মার্ক কম, 92 মার্ক পাইছো। ওই দেখো 92 পাইছো, 92, 8 মার্ক কম। দেখলা একটু ভুল করতে করতে কতবার কেটে গেল, 8 মার্ক কমে গেল। তো বাচ্চারা এভাবেই ভুল করে, পরীক্ষা নিলে সেটা বোঝা যায়, না হলে বোঝা যায় না। আর ভুল করবা না, আর ভুল হবে এটা না। ঠিক করো ফ্রেন্ডস, মুছো। ডাক্তার দেখাতে হবে, এটা তো শিওর, কারণ ব্যথা এখন কম করতেছে, পরে যে ব্যথা পাবে না তা তো কোনো গ্যারান্টি নেই। তাছাড়া বাচ্চাদেরকে দিয়ে আর কত ধোয়াবো, ওরাও এখন বিরক্ত হয়ে যায়, ওরা বলতেছে ওরা ধুতে পারবে না। আমিও অনেক পাম্পড়ি দিয়ে ওদেরকে রাজি করাই। বাবু বলেছে আগামী রোববারে দাদার কাছে নিয়ে যাবে। আল্লাহ, এই রোববার যে কবে আমার জীবনে হবে আল্লাহই জানে। উনি যে কবে আমাকে ডাক্তার দেখাবে সেটা আমি জানি না। আমি তো ভয়েই থাকি, কখন না বেশি ব্যথায় বিছানায় পড়ে যাই। বিছানায় পড়ে গেলে তো আমার বাচ্চাদের অনেক বেশি কষ্ট হয়ে যাবে, সেটা আমি কখনোই চাই না। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ। তুমি এই মার পায়ে খুশি? খুশি? 8 মার্ক কম পাইছো তুমি, 100 তো হয়েছে 92, খুশি না? দুষ্ট।